কে মারবে সবই লাঠি ওকে বাইরে রোকে আসবো আমি ভিতরে আপনারাও পাশে দাঁড়ান, সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করুন, আপনারাও প্রতিবাদ করুন না আমাদের সাথে। আমরা তো কিছু করি না। মুখ্যমন্ত্রীর গাল ভরা কথা আমরা শুনতে চাই না। যারা কিউটিভি লাইভ ইন্ডিয়া ফলো করেন তারা জানেন যে এই কথাটি কিউটিভি লাইভ ইন্ডিয়াকে ইন্টারভিউ দেওয়ার সময় এক শিক্ষক বলেছিলেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কথাই সভায়, যে সভা ডেকেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভার একটাও কথাতে আমরা বিশ্বাস করিনি এবং আমাদের ভালো লাগেনি। অবশ্যই মাননীয়া সভায় যতই গালভরা কথা বলুক না কেন, আজকে ডিআই অফিসে এবং বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায় যেভাবে শিক্ষকদের সঙ্গে, চাকরিহারা শিক্ষকদের সঙ্গে, যোগ্য শিক্ষকদের সঙ্গে ব্যবহার করেছেন, তাতে তিনি তার সেই আসল রূপটা আবার দেখিয়ে দিয়েছেন। নমস্কার, আমি সৃজা, কিউটিভি লাইভ ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। সেকেন্ড হোম আমরা কাকে বলি বলুন তো? ছোটবেলা থেকে যে সেকেন্ড হোম অর্থাৎ দ্বিতীয় বাড়ি বলে যেটা আমরা জেনে এসেছি, সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়, স্কুল। সেখানে অভিভাবক হিসেবে যাকে আমরা চিনেছি তারা হচ্ছেন আমাদের শিক্ষাগুরু, টিচার্স। আর সেই টিচারদের আজকে ফেলে কসবার ডিআই অফিসে রীতিমতো লাঠি মারা দূরের কথা, পুলিশ লাথি মেরেছে। এটা কি কাম্য? আচ্ছা ভাবুন তো, আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আজ যে আমি আপনাদের সামনে খবর পরিবেশন করছি, বিভিন্ন খবরের কাগজে যে লিখে এসেছে এতদিন ধরে, আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, শিক্ষক হতে পারেন, পুলিশ হতে পারেন, যে প্রফেশনেই থাকুন না কেন, একদিন স্বপ্ন দেখেছিলেন সেই প্রফেশনে যাওয়ার, এবং সেই প্রফেশনে আসার সময় যে পুরো জার্নিটা তৈরি করেছেন কার হাত ধরে? সেই শিক্ষকদের হাত ধরে। তারা আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন এবং সেই স্বপ্ন আপনাদের পূরণ হয়েছে। কিন্তু আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজ প্রশ্নটা আমার আপনার বাড়ির ছেলেমেয়েদের ভবিষ্যতের। কারণ একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে এবং সেই নতুন প্রজন্ম, তাদের মেরুদণ্ড শিক্ষকরাই শক্ত করবে। কিন্তু তারা কোথায় আজকে? এমনিতেই আমাদের কিন্তু একটা মনে রাখতে হবে, আমাদের বিভিন্ন স্কুলে কিন্তু এমনিতেই যথেষ্ট পরিমাণ শিক্ষক নেই। এমনিতেই অনেক স্কুলে দেখা গেছে, অনেক সময় আমরা জানতে পারি অনেক স্কুলেই শিক্ষক থাকে না, তালাবন্ধ থাকে। তার মধ্যে এই যে একটা গোটা প্যানেল বাতিল হয়ে গেল যোগ্য অযোগ্যদের জন্য, সেই যোগ্য অযোগ্যের যুদ্ধে কারা সব থেকে বিপন্ন হলো বলুন তো? আমাদের আগামী প্রজন্ম। তারা কি দেখে শিখছে? কি দেখে তারা বড় হবে? তারা একজন শিক্ষককে আদর্শ করে বড় হচ্ছিল, আজ দেখছে তারা রাস্তায় গিয়ে কাঁদছে, তারা পুলিশের হাতে মার খাচ্ছে। এটা যোগ্য অযোগ্যদের যুদ্ধের থেকেও আমার যেটা মনে হয়, একজন অযোগ্য মানুষের জন্য গোটা সমাজে যে যোগ্য টিচার ছিলেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে। তার সঙ্গে এখন প্রশ্ন হচ্ছে, তার সঙ্গে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎও কিন্তু অন্ধকারে। আমরা দেখেছি যে আমাদের এখনকার এমপি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ব্রাত্য বসুর সঙ্গে কথাবার্তা চালিয়েছিলেন। ব্রাত্য বসু কথা দিয়েছিলেন যে আপনি চিঠি আনুন, আমি অবশ্যই সেটা দেখব। বিকাশ ভবনে ওনার যাওয়ার কথা ছিল, দেখব, এবং দেখবার পর সেটা নিয়ে অবশ্যই আমরা নবান্নে যাব, নবান্নে গিয়ে কথা বলবো যে এই বিষয়টি কিভাবে সলভ করা যাবে। কিন্তু
আজকে জাস্টিস গাঙ্গুলি এই ঘটনার পর জানিয়ে দিয়েছেন যে বিকাশ ভবনে যাওয়া, যদিও উনি এসএসসি অফিসে গিয়ে উনি মিটিং করেছেন, কিন্তু সেখানে বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যদের একটা তালিকা আবার উনি রিকোয়েস্ট করেছিলেন বার করবার জন্য। ওনারা বলেছিলেন যে আমরা দেখব, তারপরে বিকাশ ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন উনি বলছেন এই ঘটনার পর বাতুলতা সেখানে যাওয়া, অর্থাৎ এটা ক্যান্সেল হয়ে গেছে। সদিচ্ছে থাকলে, যেটা বারবার সবাই বলছে, জাস্টিস গাঙ্গুলি আবার বলছেন সদিচ্ছা থাকলে কিন্তু এখানে কাজ হতো, কিন্তু সদিচ্ছার অভাব। অর্থাৎ আজকে প্রমাণ করে দিলেন যে মুখ্যমন্ত্রীর, কারণ মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া তো পুলিশ লাঠিচার্জ করতে পারে না, অর্থাৎ মুখ্যমন্ত্রী সেই পারমিশন দিয়েছেন। অর্থাৎ সেইখানে সদিচ্ছার অভাব বারবার দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদেরকে, যে আপনারা কি ভাবছেন এই বিষয়ে, কি ভবিষ্যৎ কি হতে চলেছে। কারণ ভবিষ্যতের কথা যখনই আসে, যখনই কোনো এইরকম চাকরির কথা আসে, একটা সম্মানীয় চাকরি কথা আসে, তখনই মুখ্যমন্ত্রী বারবার বলেন যে চায়ের দোকান খুলুন, ঘুগনির দোকান খুলুন, ওখানে আরো বেশি রোজগার। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে আপনি কিভাবে এই সমাজটাকে রসাতলে পাঠাতে হয় সেইটা আপনি খুব ভালোভাবে জেনে গিয়েছেন। প্রথমে ডাক্তার, বিভিন্ন সেগমেন্টে তো অসম্মান আছেই, ছেড়ে দিন, প্রথমে ডাক্তার, এখন শিক্ষক, অর্থাৎ যারা সমাজের মেরুদণ্ড, তাদেরকে কিভাবে রসাতলে পাঠাতে হয় সেটা আপনি খুব ভালোভাবে তৈরি করছেন। দেশের, রাজ্যের উন্নতি নয়, রসাতলে পাঠানোর, কিভাবে উন্নতির দিকে, রসাতলে পাঠানোর উন্নতি কিভাবে করতে হয় সেটা আপনি খুব ভালোভাবে চিনে গেছেন। কিন্তু এবার বারবার হুঁশিয়ারি দিয়েছে চাকরিহারারা যে এবার কিন্তু শেষ দেখেই ছাড়বেন। কারণ এতদিন ধরে মোমবাতি মিছিল, যেটা আমাদের তিলোত্তমা কাণ্ডের সময় হয়েছিল, যে মোমবাতি মিছিল বা আন্দোলনের নামে নাচ গান করে প্রতিবাদ, সেটা কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না হওয়া উচিত। কারণ বৃহত্তর আন্দোলন না করলে কিন্তু কোনোভাবেই এই অবস্থা থেকে সমাজকে ফেরানো যাবে না। কারণ এটা কিন্তু একটা সামাজিক অবক্ষয় শুধু না, এই যে কোন রসাতলে যাচ্ছে, এ কিন্তু আমাদের ধারণার বাইরে ক্রমশ চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যদি এখন সিভিক টিচার না বানিয়ে যদি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিতেন, স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত উদ্যোগ নিতেন এবং কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ না করতেন, তাহলে চাকরি প্রার্থীরা অনেক বেশি স্বস্তি পেতেন। অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন, যাদেরকে আমরা অযোগ্য বলছি, সেই সব ব্যক্তিদের দ্রুত অপসারণ করতেন। বেআইনিভাবে নিয়োগ প্রাপ্তদের চিহ্নিত করা তার প্রথম কাজ ছিল, করে চিহ্নিত করে তাদের চাকরি বাতিল করলে এবং প্রকৃত যারা মেধাবী, যারা সুযোগ, যারা যোগ্য, তারা সন্তুষ্ট হতেন অনেক বেশি। মেধা তালিকায় থাকা অথচ চাকরি না পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দিতে পারতেন। তাদের নিয়োগ করলে চাকরি প্রার্থীদের ন্যায়বোধ জাগত, তারা বুঝতে পারতেন যে তাদের জায়গা মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। তার পাশাপাশি খুব দ্রুত, যেটা আমাদের এখানে খুবই প্রয়োজনীয়, যে খুব দ্রুত বিচার এবং পদক্ষেপ নেওয়া। দীর্ঘ সময় ধরে মামলা চলার জন্য দ্রুত মামলা চললে দ্রুত বিচার বা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা হলে আন্দোলনের প্রয়োজন পড়তো না। এর পাশাপাশি আজকে যে ঘটনা ঘটলো, মানবিক ও সংবেদনশীলতার কিন্তু অনেকটাই অভাব দেখা গেছে, অনেকটা চিরকালই দেখা যায়। আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করলে এবং তাদের সঙ্গে আলোচনায় বসলে চাকরি প্রার্থীরা সম্মানিত অনেক বেশি বোধ করতেন। কারণ এই যে বারবার যে কথাটা বলছি, যে এনারা হচ্ছেন যে আমাদের সমাজের মেরুদণ্ড তৈরি করেন, আরো শক্ত করেন, তো তাদের যে সম্মান সেটা হানি হলো আজকের এই ঘটনার পর। দর্শক আমাকে জানাবেন যে আপনারা কি মনে করছেন, কি ভাবছেন এই বিষয়টা নিয়ে, এবং পুনরায় কিভাবে ওনাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। যারা এই অনেকেই আছেন যারা হয়তো এই প্রফেশনের সঙ্গে, যারা হচ্ছেন শিক্ষক, এই প্রফেশনের সঙ্গে জড়িত, তারা জানাবেন তাদের অভিজ্ঞতা।